হাই ফ্রেন্ডস, আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, নিফটি গতকালের লো অর্থাৎ প্রায় 21,800 থেকে 21,800 থেকে প্রায় 450 পয়েন্টের র্যালি দিল এবং এই র্যালিটার পেছনে যদি কারোর কৃতিত্ব থাকে সেটা হচ্ছে মিস্টার অমিত শাহ। কারণ অমিত শাহ কালকে একটা দিল, কি বলে, প্রেসে একটা ইন্টারভিউ দিয়েছিল। তাতে সে বলছে সবাইকে যে ভোটের আগে কিনে রাখো, একদম পরে ভোটের পরে আমরা জিতবই, আর মার্কেট একদম পুরো হু হু করে বাড়তে থাকবে। এবং ঠিক তার ইন্টারভিউটার আসার আগে মার্কেট ছিল কোথায়? 21,821। আর আজকের মার্কেট হাই হয়ে গেল কোথায়? 22,270। ফাইনালি ধরুন 450 পয়েন্টের র্যালি এবং আজকের যে ক্লোজিংটা হয়েছে প্রায় 22,218-তে, 114 পয়েন্টের ওপরে। সুতরাং এই হচ্ছে ফ্রেন্ডস মার্কেটের এই সমস্ত সাইকোলজি, এই সমস্ত অ্যাক্টিভিটি গুলো আপনাদের কিন্তু মানে এই মার্কেটের ইনভেস্টর হিসেবে থাকতে হলেও অল্প অল্প করে আপনাদেরকে ফলো করতে হবে। একইভাবে কিন্তু এফআইআই এ মাসে যে সেল করছে, বিরাট ফিগারে সেল করছে, অর্থাৎ 4,000, 5,000, 6,000, 7,000 কোটি টাকা পর্যন্ত ডেলি সেল করছে। এবং মোটামুটি ম্যাচিং হিসাবে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর কিন্তু তাকে কিছুটা মানে স্পেসিফাই করার চেষ্টা করছে। ধরুন আজকে তারা সেল করেছে 4,066 কোটি টাকার, আর আমাদের যে ইনস্টিটিউশন তারা কিনেছে 3,528 কোটি টাকার। সুতরাং এই যে ম্যাচিং ইনভেস্টমেন্ট, এটা কিন্তু দীর্ঘদিন চলবে। আর এটার দ্বারা মনে হচ্ছে যে আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টরের কাছে কিন্তু এখনো প্রচুর টাকা পড়ে আছে। দ্বিতীয়ত আর একটা কথা না বললেই নয়, দেখুন মার্কেটের যে ভীতির ইন্ডেক্স আমি যেটা বলেছিলাম, এই যে দেখুন ইন্ডিয়া ভিক্স আজকে মানে এতদিন পরে আজকে প্রথম কমেছে। যদি ভয়ের পরিমাণ সেই লেভেলে হয়, যদি 30-40 চলে যায়, তাহলে ভাববেন যে রেজাল্টে তেমন কোনো রকমের কোনো একটা খারাপ কিছু আসতে চলেছে। কিন্তু এতদিন ধরে ওঠার পরে প্রায় ভিক্স ডবল হয়ে গেছে। আপনি যদি দেখেন এই কয়েকটা 3টে উইকে এইখান থেকে 10 থেকে 20 অব্দি চলে গেছে এবং আজকে কমে 20.19 আছে। ঠিক আছে, তাহলে মার্কেটের যে ভয়টা ছিল এতদিন, সেই ভয়টা কিছুটা প্যাসিফাই হচ্ছে। গতকাল বলেছিলাম ইনফ্লেশন ডেটা আমাদের যা এক্সপেক্টেড তাই এসছে। আজকে ফ্রেন্ডস ইউএস ম্যানুফ্যাকচারিং ডাটা, ইউএস মার্কেট কিন্তু ডেটা ডিপেন্ডেন্ট মার্কেট। তাদের প্রায় প্রতি সপ্তাহে কিছু না কিছু ডাটা আসে এবং সেই ডেটাকে কেন্দ্র করে তাদের মার্কেট অ্যাক্টিভিটি করে এবং সেইভাবে সারা বিশ্বের মার্কেটও অ্যাক্টিভিটি করে। তাদের যে পিএমআই ডেটা, সেটা গত মাসের তুলনায় কম এসছে। গত মাসে এসেছিল 50.30, এবারে হচ্ছে 49.20। আবার গত বছরের তুলনায় বেশি এসছে। গত বছর যেটা ছিল 47.10, তার জায়গায় 49.20। এবং এটা কি দেখায় না, ম্যানুফ্যাকচারিং সেক্টরে ইউএসএ যে ইকোনমিক অ্যাক্টিভিটি হচ্ছে সেটাকে ইন্ডিকেট করছে। যদি এটা ধরুন কম মানে 50.30 হচ্ছে উপরে যেত, তাহলে ভাবা হতো যে ম্যানুফ্যাকচারিং সেক্টরে তাদের অ্যাক্টিভিটি বাড়ছে। যাই হোক, কালকে ওদের ইনফ্লেশন ডেটা আসবে। ইতিমধ্যে জাপানের জিডিপি ডেটাও কিন্তু রিলিজ হবে। জাপানের মার্কেট কিন্তু প্রায় তাদের 20-22 বছরের হাইতে চলছে, অর্থাৎ বুল মার্কেটে চলছে। 20-25 বছর ধরে তাদের মার্কেটে কিন্তু কোনো তেমন মুভমেন্ট হয়নি। আর একটা কথা বলি ফ্রেন্ডস, দেখুন কালকেই টাটা পাওয়ারকে কেন্দ্র করে দেখুন মার্কেট কিভাবে মানে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করে।
কালকে আমি বলেছি আপনাদেরকে টাটা পাওয়ারে পরপর তিনটে ফার্ম, তিনটে ব্রোকিং ফার্ম, তারা কিন্তু টাটা পাওয়ারকে ডাউনগ্রেড করেছে। আজকের খবর দেখুন এবং খবরের এফেক্টও দেখুন। আজকে টাটা পাওয়ারের যে সিইও প্রবীর সিনহা, উনি বলছেন আমরা এই বছরে 20,000 কোটি টাকা নতুন করে ইনভেস্ট করব এবং তার অধিকাংশটাই আমরা খরচা করব রুফটপ সোলারে। অর্থাৎ পিএম এর যে রুফটপ সোলারের মাধ্যমে যে পাওয়ার জেনারেশনের প্ল্যান, তাতেই আমরা ইনভেস্ট করব। রুফটপ এনার্জি জেনারেশন, তার ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশন, আর বাকি কিছুটা কোল বেসড প্ল্যান্টে আমরা ইনভেস্ট করব। কারণ কি, পাওয়ার ডিমান্ড কিন্তু মানে প্রায় সেই বাড়তে আছে। আপনারা দেখবেন যে গত বছরের তুলনায় এবারের যে পাওয়ার ডিমান্ড, এবারের তুলনায় পরের বছর পাওয়ার ডিমান্ড, এবং যেভাবে গরম বাড়ছে, আপনি যদি আমাদের লোকাল এরিয়াতেই দেখেন, আপনার লোকাল এরিয়াতে ধীরে ধীরে দেখতে পাবেন যে একটা পার্টিকুলার টাইমে পাওয়ার কনজাম্পশন কি করে বাড়ে। আমাদের দেশ কিন্তু শীত প্রধান নয়, কিন্তু যে সমস্ত জায়গায় শীত প্রচুর, যেমন ধরুন জম্মু কাশ্মীর কি হিমাচল প্রদেশ, সেখানে কিন্তু ঠান্ডার দিনেও প্রচুর পাওয়ার লাগে, কারণ কি তাদেরকে হিটার চালিয়ে রাখতে হয়। সুতরাং পাওয়ার এমন একটা দুর্লভ জিনিস, যেটার জন্য কিন্তু পাওয়ার কোম্পানিগুলোর কাছে কিন্তু বড় চ্যালেঞ্জ আছে ইনভেস্টমেন্ট বাড়িয়ে তাদের পাওয়ার ক্যাপাসিটিটা কত তাড়াতাড়ি একটা ডেভেলপড ইকোনমির যে রিকোয়ারমেন্ট সেটাকে ফুলফিল করতে পারে, তার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। যাই হোক ফ্রেন্ডস, আজকে আমরা চর্চা করব ম্যাপ মাই ইন্ডিয়া অর্থাৎ সি ইনফোসিস্টেম নিয়ে। অত্যন্ত স্মল ক্যাপ কোম্পানি, হাই রিস্ক হাই রিটার্ন। দীর্ঘদিন ধরে শেয়ারটা কিন্তু প্রায় একটাই লেভেলে কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করছে। গতকাল তার রেজাল্ট এসছে এবং রেজাল্টটা কিন্তু ভালো এসছে। আমি যাচ্ছি চার্টে যাব, কি বলে ফান্ডামেন্টাল অ্যানালিসিসে যাব। তার আগে কোম্পানিটা বর্তমানে 10,800 কোটি টাকার কোম্পানি, পিটা হাই 81, ইপিএস কত 24.77। ফ্রেন্ডস, আপনাকে বুঝতে হবে যে কোন কোম্পানি কি হারে গ্রো করছে। এই সমস্ত কোম্পানি 25 থেকে 30% সিএজিআর হারে গ্রো করছে। ছোট কোম্পানি, তাই এদের গ্রোথটা কিন্তু একটু বেশি হয়। বড় কোম্পানির কিন্তু আপনি গ্রোথ পাবেন না। ধরুন আজকে টিসিএস, সেই সমস্ত কোম্পানি কেমন হারে গ্রো করে, 8%, 9%, 10%। যত বড় কোম্পানি আছে তাদের গ্রোথটা কিন্তু, তারা কিন্তু ইন জেনারেলি 5 বছরে শেয়ার প্রাইসকে ডবল করার কথা ভাবে। আবার এই সমস্ত কোম্পানি 5 বছর 10 বছরে এরা কিন্তু 5 গুণ 10 গুণ করে দিতে পারে। এই কোম্পানির মধ্যে কিন্তু বিশাল পোটেনশিয়াল। এবারে কোম্পানিটা করে কি, যেভাবে আপনারা জানেন যে গুগল ম্যাপ আছে, গুগল ম্যাপটা হচ্ছে গুগলের ম্যাপ, আর এই ম্যাপ মাই ইন্ডিয়া হচ্ছে যে এটা হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ। এবং এর ম্যাপ যত বেশি ইউজ হবে, যেমন ধরুন গুগলকে অনেক ক্ষেত্রে রেস্ট্রিকশন করা আছে যে আপনি মাইক্রো লেভেলে, গ্রামগঞ্জের লেভেলে বা সেন্সিটিভ এরিয়াগুলোতে আপনি কিন্তু ম্যাপিং করতে পারবেন না। সেই অ্যাডভান্টেজটা কিন্তু এই ম্যাপ মাই ইন্ডিয়া, এই কোম্পানিটা কিন্তু সেই অ্যাডভান্টেজটা নেয়। অর্থাৎ এদের যে ডেটা বা এদের ডেটা কিন্তু আরো অনেক বেশি কি বলে ভাস্ট, অনেক বেশি, এবং যেটা ধরুন গাড়ি ঘোড়া থেকে শুরু করে, ধরুন আজকে ড্রোন প্রোগ্রামিং, ড্রোন যেভাবে ধরুন আগামী দিনে যে সমস্ত অ্যাক্টিভিটি করবে, ধরুন চাষবাসের জমিতে ইয়ে করার জন্য, কি বলে তার যে ধরুন ওষুধ স্প্রে করানোর জন্য, কিংবা একটা জায়গা থেকে আর একটা জায়গায় যখন সে তার জিনিসপত্র ডিসপ্যাচ করবে, যেমন ধরুন কোরিয়ার সার্ভিস, নাকি কিছুদিন পরে দেখবেন ড্রোন এসে আপনাকে মাল দিয়ে যাচ্ছে। তো ওই সমস্ত ক্ষেত্রে কিন্তু যে ম্যাপিংটা ইউজ হবে, সেটা কিন্তু এই ম্যাপ মাই ইন্ডিয়া কিন্তু সেই এদের কিন্তু মূল হোতা। সুতরাং এই কোম্পানির যে ভবিষ্যৎ, সেটা কিন্তু অত্যন্ত উজ্জ্বল। এবারে দেখুন ফ্রেন্ডস, কোম্পানিটার রেজাল্ট এসছে। আমি কোয়ার্টার অন কোয়ার্টারেও যদি যাই, দেখুন গত কোয়ার্টারে এসেছিল 92 কোটি, ঠিক আছে। এবারে সেলস করেছিল 92 কোটি, এবারে এসছে 107 কোটি। মার্জিন 38 গতবারে ছিল, এবার একটু কমেছে। 31 কোটি টাকা প্রফিট ছিল, 38 কোটি টাকা এবারে প্রফিট হয়েছে। কিন্তু আমি যদি ইয়ার অন ইয়ার ভিত্তিতে দেখি, যদি দেখেন ইয়ার অন ইয়ার ভিত্তিতে, তাহলে দেখতে পাবেন গত বছর দেখুন 22-এ 200 কোটি টাকার সেলস ছিল, 87 কোটি টাকার প্রফিট।
23-এ 281 কোটি টাকার সেলস, মিনস প্রায় 40% ইনক্রিজ করেছে সেলসে। ঠিক আছে, মার্জিন 43, 42, 41 মার্জিনের কথা ধরুন, এটা ধরেই যদি আমি চলি, প্রফিট ইনক্রিজ করেছে কত, 25%, 87 থেকে 108। 23 থেকে 24-এ যদি যাই, 23-এ দেখা গেছিল 281 কোটি টাকার সেলস এবং 389 কোটি টাকার সেলস কবে হয়েছে, 24-এ। এবার 281-তে প্রফিট হয়েছিল 108 কোটি, এবারে দেখুন 224-এ প্রফিট হয়েছে 134 কোটি। এবং এই যে মানে ওভারঅল যে এভারেজ যে গ্রোথটা, সিএজিআর গ্রোথ মানে প্রফিটে দেখা যাচ্ছে 20 থেকে 25%-এর কাছাকাছি। সুতরাং এই সমস্ত কোম্পানি কিন্তু আপনাকে মাল্টিফোল্ড ইনকাম দিতে পারে। এবারে যদি দেখি ব্যালেন্স শিটে, যদি দেখি 11 কোটি টাকার ইকুইটি এবং তার মানে কত শেয়ার আছে, ফেস ভ্যালু 2, প্রায় 5.5 কোটি মতো শেয়ার আছে। দ্বিতীয়ত হচ্ছে 648 কোটি টাকা রিজার্ভ আছে, কোনো লোন নেই, লোন ফ্রি কোম্পানি। এটা আমাদের 26 কোটি টাকার লোন আছে। সুতরাং এটা এমন কোনো চিন্তার না। এবারে আমরা দেখবো কোন কোন ইনভেস্টার এর মধ্যে আছে। প্রমোটারের কাছে 52.91% আছে। ফরেনাররা কিন্তু ধীরে 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 4%, একটা টাইমে ছিল 23-এ 6 ছিল, আবার কিন্তু তারা বাড়াচ্ছে, মাঝে কমিয়েছিল 4, 5.74, 5.98, 6.73। দেখুন, যখন কোনো বড় ফান্ড এর মধ্যে ঢুকছে, আপনাকে বুঝতে হবে যে তারা দীর্ঘদিন এই শেয়ারটাতে থাকবে। ডোমেস্টিক প্লেয়াররাও কিন্তু মাঝে কমায় মাঝে বাড়ায়, মোটামুটি 4.73। তাহলে 10, 11 আর 13, প্রায় 64% মাল কিন্তু সেফ হ্যান্ডে আছে। এছাড়াও এখানেও যদি দেখি, পাবলিকের মধ্যেও অনেকে আছে, এখানেও কিন্তু অনেকে বড় বড় হোল্ডিং ধরে রেখেছে। দেখুন, এই যে একটা প্রাইভেট কোম্পানি, তারা প্রায় 18% মাল ধরে রেখেছে। এই জেনরিন কোম্পানি, তারাও প্রায় 3-4% মাল ধরে রেখেছে। সুতরাং পাবলিকের মধ্যেও অনেক বড় ইনভেস্টর থাকে, কিন্তু সেটা কিন্তু এই 3টে ক্যাটাগরির মধ্যে পড়ে না। তাহলে হোল্ডিং ঠিক আছে, কোম্পানির অন্যান্য সবকিছু ঠিক আছে। এবার আমরা একটু চার্টে দেখবো, চার্টটা কি বলছে। ম্যাপ মাই ইন্ডিয়া বা সিই ইনফোসিস্টেম ম্যাপ মাই। ওকে, যদি আমি চার্টটা দেখি ফ্রেন্ডস, দেখুন আজকে যে প্রাইসে পাওয়া যাচ্ছে, ধরুন 23-এর অগাস্ট, এই টাইম থেকে কিন্তু শেয়ারটা কিন্তু এই জায়গাতে ঘোরাঘুরি করছে, অর্থাৎ প্রায় 1 বছর ধরে শেয়ারটা কিন্তু কোন রকম কোনো মুভমেন্ট দেখাচ্ছে না। এবারে কিন্তু এই শেয়ারের মুভমেন্ট কিন্তু এবারে এই জায়গাটাকে মুভ করতে পারলে ও স্টেট ওয়ে কিন্তু এখান থেকে একটা বড় জাম্প দিতে পারে, এবং সেক্ষেত্রে যে যে টার্গেট গুলোতে যেতে পারে, সেটা হচ্ছে আমরা যদি ফিবোনাকির মাধ্যমে দেখার চেষ্টা করি, তাহলে সেটা চলে আসছে প্রায় ধরুন 2790 এবং তারপরে হচ্ছে 3533। এগুলো কিন্তু বাস্তবায়িত হয়, কিন্তু আমরা কতটা পেশেন্স নিয়ে ওয়েট করতে পারবো সেটা কিন্তু মেন জিনিস। ধৈর্য ধরে বসে থাকলে আপনি এই সমস্ত রিটার্ন পাবেন এবং আপনার পোর্টফোলিও কিন্তু ধীরে ধীরে গ্রো করবে। পেশেন্স কিন্তু এখানে একটা কথা আছে, শেয়ার বাজারে ইমপেশেন্ট থেকে পেশেন্টের দিকে পয়সা চলে যায়। অর্থাৎ যারা অধৈর্য হয়ে আসে, যারা অধৈর্য অবস্থায়, তাদের কাছ থেকে পয়সা যারা পেশেন্টলি বসে থাকে তাদের দিকে ট্রান্সফার হয়ে যায়। আর একটা খবর ফ্রেন্ডস, আমরা প্রায় একদম পুরো 4টে দফা ইলেকশন শেষ হয়ে গেছে, আর মাত্র 3টে দফা বাকি আছে। একটা খুব সম্ভবত 19 বা 20 তারিখ, আর একটা 25 তারিখ, আর একটা 1 তারিখ, 4 তারিখে ভোট গণনা। যত দিন আসবে তত মানে নার্ভের পরে প্রভাব পড়তে তত বেশি শুরু করবে। যাই হোক ফ্রেন্ডস, ম্যাপ বাই ইন্ডিয়া কোম্পানিটাকে কিন্তু লক্ষ্য রাখুন, অল্প অল্প করে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারেন। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের কাছ থেকে পরামর্শ নিয়েই কিন্তু কোনো শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। কথা হবে পরের কিছু।